নমস্কার বন্ধুরা, এটা আমরা প্রায় সকলেই জানি একটি উন্নয়নশীল দেশের মূল পরিকাঠামো নির্ভর করে দেশটির শিক্ষা ব্যবস্থার উপর। যদি কোনো দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে তাহলে আর যাই হোক দেশের উন্নতি হওয়া সম্ভব নয়। দেশের তরুণ প্রজন্ম শিক্ষার বলেই সফল ভবিষ্যতের পরিকল্পনা করে থাকে। আজকের দিনে আমরা যখন ভালো বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি তখন আমাদের মাথায় আসে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড ইত্যাদি। কিন্তু আমরা প্রায় ভুলেই গিয়েছি যে প্রাচীন ভারতে আনুমানিক ৫ম শতাব্দীতে একটি বিশ্ববিদ্যালয় ছিল, যা ভারত তথা সারা বিশ্বের মধ্যে বৃহত্তম স্থান অধিকার করত। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। নালন্দা বিশ্ববিদ্যালয়, যা আমাদের ভারতের গৌরব। এখানে একসময় ১০,০০০ শিক্ষার্থী সহ ২,০০০ জন অধ্যাপক ছিলেন। কিন্তু বর্তমানে নালন্দা বিশ্ববিদ্যালয় একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো চলো বন্ধুরা, আজ জানার চেষ্টা করি কী কারণে আমাদের গৌরব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা যায় আনুমানিক ৫ম শতাব্দীতে ভারতের গুপ্ত বংশের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রাথমিকভাবে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বলা হলেও তখন নালন্দা এত বড় ছিল না। পরবর্তীকালে সম্রাট হর্ষবর্ধনের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিকাশ ঘটে। এক পর্যায়ে বলা যায় ৫ম থেকে ৯ম শতাব্দী পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ চলেছিল। এরপর নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবনতি হতে থাকে। অবশেষে বাংলায় পাল বংশের শাসনে নালন্দার কিছু উন্নতি হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে গভীরভাবে জানা যায় চীনা পর্যটক হিউয়েনসাংয়ের ভ্রমণ বিবরণী থেকে। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন। তার মতে নালন্দা শব্দটি এসেছে ন অলম দা কথা থেকে, যার অর্থ যার দানে বিরাম নেই। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে জ্ঞান দানে বিরাম ছিল না। কিন্তু নালন্দা নামে ইতিহাস নিয়ে ঐতিহাসিকবিদদের মধ্যে বিতর্ক দেখতে পাওয়া যায়। হিউয়েনসাংয়ের বিবরণী থেকে জানা যায় এই সময় নালন্দার ছাত্র সংখ্যা ছিল প্রায় ১০,০০০-এরও বেশি এবং সব মিলিয়ে মোট ২,০০০ জনের মতো শিক্ষক ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে মোট ১০৮টিরও বেশি বিষয়ে পড়ানো হতো, যার মধ্যে মহাকাশবিদ্যা, জ্যোতিষবিদ্যা, চিকিৎসাবিদ্যা, গণিতশাস্ত্র, অর্থশাস্ত্র, দর্শন ইত্যাদি ছিল অন্যতম। প্রত্যেক শিক্ষার্থীর জন্য ছিল ছাত্রাবাসের সুব্যবস্থা। এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য এক বিশেষ ৩টি স্তরে প্রবেশিকামূলক পরীক্ষা নেওয়া হতো, যার কারণে প্রত্যেক ১০ জনের মধ্যে ৩ জন প্রবেশ করতে পারত। প্রত্যেক শিক্ষার্থী তথা শিক্ষককে এখানকার কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলার আদেশ ছিল। এই সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে আসতেন অমূল্য শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে, যার মধ্যে চীন, তিব্বত, শ্রীলঙ্কা, জাপান ও মধ্য এশিয়া উল্লেখযোগ্য। এখানে বিভিন্ন রকম ভাষায় সব রকম শিক্ষা দেয়া হতো। বিশ্ববিদ্যালয়টি মোট ১৪ একর জায়গা জুড়ে বিস্তৃত ছিল। এখানে ১০০টিরও বেশি কক্ষ ছিল। প্রত্যেক কক্ষে জল এবং লাইটের ব্যবস্থা ছিল। সমগ্র বিশ্ববিদ্যালয়টিতে আলাদা আলাদাভাবে প্রার্থনা করার জায়গা, পড়ার জায়গা ও মোট 10টি মন্দির ছিল। থাকার জন্যে প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে রুম দেয়া হতো এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এই সব বিনা খরচে প্রত্যেক শিক্ষার্থীকে দেয়া হতো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমগ্র পরিকাঠামো বৌদ্ধ ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। তাই এখানে চীন তথা তিব্বতের অনেক বৌদ্ধ সন্ন্যাসী এসেছিলেন। বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্ম সম্পর্কে সম্পূর্ণ ধার্মিক জ্ঞান শিক্ষার্থীদের দেয়া হতো। সমগ্র বিশ্ববিদ্যালয়ে বুদ্ধদের বিভিন্ন রকম মূর্তি স্থাপত্য দ্বারা পরিপূর্ণ ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশিষ্ট ব্যক্তিগণ হলেন নাগার্জুন, ধর্মকীর্ত, ধর্মপাল, কমলাশিলা, শিলভদ্র, শান্তিদেব, বসুবন্ধু ইত্যাদি। এছাড়া মহান গণিতবিদ আর্যভট্ট, যিনি এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন, যিনি এই স্থানে শূন্যের আবিষ্কার করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহান আকর্ষণ ছিল এখানকার লাইব্রেরি। এখানকার লাইব্রেরিতে 3টি শ্রেণী ছিল, যথা রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক। প্রকৃতপক্ষে এই লাইব্রেরিতে ঠিক কত পরিমাণ বই ছিল তা বলা সম্ভব নয়, তবে ঐতিহাসিকদের মতে এখানে প্রায় 90 লাখেরও বেশি বই ছিল।
শুধু বই নয়, এখানে ছিল অতি প্রাচীন পাণ্ডুলিপি, জ্যোতিষচর্চার রিসার্চ পেপার, আয়ুর্বেদিক ভেষজ চিকিৎসার পদ্ধতি ও কিছু অমূল্য গাণিতিক সূত্রের ভাণ্ডার। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সমস্ত কিছু কিভাবে হারিয়ে গেল? চলো বন্ধুরা, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের কারণটা কী ছিল জেনে নিই। শুরু থেকে বেশ কয়েকবার বহিরাগত শত্রুর আক্রমণ হয় এই বিশ্ববিদ্যালয়ে। প্রথমবার স্কন্দগুপ্তর সময় মধ্য এশিয়ার হুনরা নালন্দা আক্রমণ করে। তারা বৌদ্ধ শিক্ষার্থী এবং অধ্যাপকদের হত্যা করে। কিন্তু সময়ের সাথে নালন্দা আবার নতুনভাবে গড়ে ওঠে। শেষবারের মতো আক্রমণ হয় 1202 খ্রিস্টাব্দে। তুর্কি সম্রাট বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে বসেন, যার পর এই বিশ্ববিদ্যালয় আর পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি। আক্রমণের কারণ হিসাবে ফরাসি ঐতিহাসিকবিদ মিনাজ ই সিরাজের লেখা বই তাবাকাত ই নাসরি থেকে জানা যায়, বখতিয়ার খিলজি নালন্দা ও ওদন্তপুরী নামক গ্রামে আক্রমণ করেছিলেন লুটপাট করার আশায়। কিন্তু এই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। বহু চিকিৎসার পরেও তিনি সুস্থ হতে পারছিলেন না। এমন সময় কেউ তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাশাস্ত্রের অধ্যাপক রাহুল সি ভদ্রের কথা বলেন। কিন্তু তিনি এতে রাজি হননি, কারণ তিনি ভারতীয় ভেষজ ওষুধকে ধর্মবিরুদ্ধ মনে করতেন। তাই তিনি শর্ত রেখেছিলেন তিনি কোনো রকম ওষুধ খাবেন না। তাই অধ্যাপক রাহুল ভদ্র তাকে একটি কোরআন এনে দেন এবং কিছু বিশেষ জায়গা তাকে রোজ পড়ার উপদেশ দেন। এতে ভালো ফল হয় এবং কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু তিনি অবাক হয়ে যান যে এটা কিভাবে সম্ভব হলো। তাই তিনি রাহুল সি ভদ্রকে ডেকে পাঠান এবং জানতে চান রহস্যটা কী। তিনি বলেন, কোরআনের পাতায় তিনি ভেষজ ওষুধ লাগিয়ে রেখেছিলেন। পাতা উল্টানোর জন্য যখন তিনি জিভে হাত দিতেন, তখন ওষুধ তার শরীরে প্রবেশ করত। কথাটি শোনা মাত্রই তিনি প্রচণ্ড রেগে যান এবং ভাবেন তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এরপর তিনি সমস্ত সেনাবাহিনী নিয়ে নালন্দা আক্রমণ করে বসেন। তিনি সমস্ত শিক্ষার্থী তথা অধ্যাপককে হত্যা করেছিলেন। কিছু শিক্ষার্থী তিব্বতে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে ভারতে বৌদ্ধ ধর্মের প্রভাব কমতে থাকে। তিনি নালন্দার লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেন, যার ফলে হাজার হাজার বছর পুরনো পাণ্ডুলিপি, বই সব কিছু পুড়ে ধূলিসাৎ হয়ে যায়। শোনা যায় প্রায় 3 মাস সময় লেগেছিল সব কিছু পুড়তে, কারণ তখন বইপত্র কাগজে লেখা হতো না। বেশিরভাগ ছিল গাছের ছাল ও তামার ওপর খোদাই করে লেখা হতো। একটা কথা জানিয়ে রাখি, বখতিয়ার খিলজি যখন নালন্দার উপর আক্রমণ চালায়, তখন কিছু বৌদ্ধ সন্ন্যাসী পালিয়ে যেতে সক্ষম হয় এবং তারা সাথে করে কিছু পরিমাণ বই ও পাণ্ডুলিপি নিয়ে যান, কিন্তু তার পরিমাণ খুবই কম। এই বই ও পুঁথি বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মিউজিয়াম ও থাইল্যান্ডের জাতীয় মিউজিয়ামে সংরক্ষিত আছে। এগুলি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই দেশের সরকারের হাতে আছে। আর বর্তমানে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ ইউনেস্কো নিজের দায়িত্বে রেখেছে। বখতিয়ার খিলজি যে কী পরিমাণ ক্ষতি করেছে তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। আজকের দিনে যদি নালন্দা বিশ্ববিদ্যালয় থাকতো, তাহলে ভারত সারা বিশ্বের থেকে কয়েক ধাপ এগিয়ে যেত। ব্রিটিশ শাসনকালে প্রথমবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ খুঁজে পাওয়া সম্ভব হয়। প্রথমবার খনন কার্য করা হয় 1915 সালে। এরপর 1974 সালে ভারত স্বাধীন হবার পর দ্বিতীয়বার খনন কার্য করা হয়, কিন্তু সমগ্র বিশ্ববিদ্যালয়টির মাত্র 10% খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। প্রথমবার 2006 সালে স্যার এপিজে আব্দুল কালাম এই বিশ্ববিদ্যালয় পুনর্নির্মাণ করার পরিকল্পনা করেন। সেই অনুযায়ী 2010 সালে বিল পাস হয় এবং 2014 সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টি তৈরির কাজ সম্পূর্ণ হয়। তো বন্ধুরা, এটাই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ইতিহাস। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই রকমের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়ে।